চাহিদা জুড়ে বলবো আপু, বলতেছি যত সম্ভব। আমাদের হাদি ভাইয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে এখন একদমই হাদি ভাই সব জায়গা থেকে হারাই গেছে। প্রথমে দেখি যে অনেকদিন দেখলাম যে আমার ভাই হচ্ছে ট্রেন্ডে আছে, সবাই মোটামুটি হাদি ভাইকে নিয়ে কথা বলতেছে, এখন সবাই স্টপ হয়ে গেছে। কিন্তু ভাই আমি যতদিন আছি, ইনশাল্লাহ আমার ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত, আমি কিছুদিন পর পরই ইনশাল্লাহ আমাদের সংগঠন থেকেও সবাই বলবে, এমনকি আমাদের এই সংগঠনটার মূল উদ্দেশ্যই হচ্ছে হাদি ভাইকে অনুসরণ করে আমরা আগাই যাব। ভারতীয় কোনো আধিপত্য বিস্তার আমরা করতে দিব না, এবং বিপ্লবীদের পাশে থাকবো সবসময়। যদি এটা আত্মপ্রকাশ আমরা সবার লাস্টে করবো, আগে যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতে আসছি সেটা হচ্ছে হাদি ভাইয়ের হত্যার যে বিচারটা। আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস স্যার যাওয়ার আগে জাতিসংঘের কাছে একটা চিঠি লিখে গিয়েছিলেন, এবং তার কি অ্যান্সার আসছে তা আমরা জানি না, কারণ আমাদেরকে যে জানানো হয় নাই। শুধু আমরা না, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের একটাই আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে হাদি হত্যার বিচার। তো এই জাতিসংঘের কাছে চিঠির কি অ্যান্সার আসছে, আমরা আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, আপনি দয়া করে আমাদের এই জাতিসংঘের কাছে কি রিপ্লাই আসছে বা আদৌ কোনো রিপ্লাই আসছে কিনা সেটা একটু আমাদেরকে জানাই দিবেন। আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমার ভাইয়ের হত্যার বিচার জন্য অতি শীঘ্রই হয়ে যায়। আপনারা আমাদেরকে বলছিলেন আমরা নির্বাচন বানচালের জন্য এরকম করতেছি, আমরা প্রমাণ করে দিছি আমরাও নির্বাচন চাই, নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য আমাদের নাই। আর আপনারাও প্রমাণ করেন যে আপনারা হচ্ছে আমাদের হাদি হত্যার বিচারটা করতে চান, এমনকি দেশের যে সংস্কারগুলো আমাদের মানে হচ্ছে না, বা আমাদের যে আকাঙ্ক্ষাগুলো, যে সংস্কারগুলো আমাদের প্রয়োজন, আপনারা দয়া করে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে শহীদ ভাইদের এবং যে শহীদের যে পরিবারগুলা, আমাদের জুলাই আন্দোলনে যে শহীদ ভাইরা মারা গেছে, তাদের হত্যার বিচার এখন যদিও আমরা একটা বিচার পাইছি, কিন্তু সেই খুনির কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। খুনি সে হয়েছে, সে খুনি হয়েছে, তাকে খুন বলা হয়েছে, কথা কথিত খুনি হয়ে গেছে, কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। আরেকটা হচ্ছে জুলাই আহতযোদ্ধা আছে, আহতযোদ্ধা এবং জুলাই শহীদ ফ্যামিলিদের তাদের যে অগ্রাধিকারগুলো আমরা বাস্তবায়ন করার কথা ছিল নতুন সরকার আসার পরে, সেই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের কাছে আহ্বান করব, আমরা নতুন সরকারকে গ্রহণ করে নিছি, এবং আমরা চেষ্টা করব তাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করার। কিন্তু তারা যদি আমাদের কথাগুলো বা আমাদের সংস্কারগুলো, আমাদের আকাঙ্ক্ষাগুলোকে না দেখে, সেদিকে আমরা বাংলাদেশি হিসেবে একদমই হতভাগা বলা যায়। যে সরকার আছে, সে সরকার আমাদের কোনো রকম কোনো আকাঙ্ক্ষা পূরণ করে না। তা আমি আমাদের নতুন যে সরকার, নতুন যে প্রধানমন্ত্রী, সবার কাছে একটা অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের যেই নবনির্বাচিত সরকার করতেছে নাকি ফ্যাসিস্ট সরকার করতেছে, সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ। আরেকটা হচ্ছে পুলিশ সংস্কার। আমাদের নবনির্বাচিত সরকারের উদ্দেশ্যে আরেকটা অনুরোধ, তারা যেন পুলিশ সংস্কারের বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারেও আমাদের একটা জিনিস খেয়াল করেছি, যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন তাদের কাছে আমরা অনেক অনুরোধ করেও পুলিশ সংস্কার বিষয়টা দেখি নাই। পুলিশের পোশাক পরিবর্তন হইলেও পুলিশের ব্যবহার, পুলিশের আচার-আচরণ পরিবর্তন হয়নি। আপনারা তা দেখতে পাচ্ছেন যে ইন্টারিম সরকার থাকাকালীনও তারা যা ফ্যাসিস্ট আমলের মতো ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যেরকম আচরণ করতো পুলিশ, সেরকম আচরণ ইন্টারিম সরকার থাকাকালীনও হইতেছে। এখন এই সরকার, নবনির্বাচিত সরকারের কালীন আমাদের পুলিশের কিরকম কথাবার্তা হবে, পুলিশের কিরকম আচার আচরণ হবে, তা নির্ধারণ হবে হচ্ছে আমাদের নবনির্বাচিত সরকারের সংস্কারের মধ্য দিয়ে। তারা যদি এই পুলিশ সংস্কারের বিষয়টা একটু কঠোরভাবে দেখে, আমি আশা করব পুলিশ সংস্কারের যে বিষয়টা, সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারও পাই নাই, এইবার আমরা তা পাবো। আমরা এই সরকারের কাছে সেই আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে পুলিশ সংস্কারের বিষয়টা দেখবেন। আর এটা হচ্ছে খাদ্যদ্রব্য বিষয়টা। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য দেশে রমজান আসে রোজা পালনের জন্য, বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য। বাংলাদেশের রমজান আসে হচ্ছে খাদ্যদ্রব্যের যে বিষয়গুলো, খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি, যে কাপড় ব্যবসায়ীদের জন্য, তারপর হচ্ছে আরো সবজি, যারা আসলে মনে করেন সারা বছরের 11 মাসে যে ইনকাম হয় না, তাদের এই এক মাসে তারা 3 গুণ ইনকাম করে নেয়। আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসই বাংলাদেশের অনেক 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 দাম, যেগুলো বাইরের দেশে আমরা একদমই মনে করেন আমরা যেরকম রমজান কাল আসে যে আমরা একটু শান্তি মতো ইফতার করবো, এমনকি যদি ইফতারিও না করতে পারি, এক গ্লাস লেবু শরবত খাবো। আপনারা লেবু হয়ে গেছে একটি ফল, লেবু একটি ফল হয়ে গেছে, শশা একটি ফল হয়ে গেছে। লেবুর হালি এখন 100 টাকা কেজি, শশার হালি এখন 100 টাকা কেজি, এর থেকেও বেশি মনে হয়, আর আমি যতটুকু জানি আর কি। তো আমরা
এই আমাদের যে নবনির্বাচিত সরকার তার বিষয়ে তাদের আহ্বান করে একটা কথা বলবো যে আপনারা দয়া করে খাদ্যদ্রব্যের যে অগ্রগতির যে বিষয়টা আপনারা দয়া করে সেদিকে একটু ফোকাস দিবেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে মানুষ আছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কি বলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর ফ্যামিলি। তারা হচ্ছে আদার্স ফলগুলো না খাইতে পারলেও একটু লেবু শরবত খায় ইফতারের সময়। সেই লেবু যদি এখন ফলের মতো হয়ে যায় তখন দেখা যাবে কি পানি ছাড়া তার লেবু শরবতটা খাইতে পারবে না। তো এই এই যে লেবু একটা ফল, তারপর লেবু আসলে সংসদে শপথ করছে আপনাদের সাথে। এখন আপনারা এই রমজান মাসটা যেন বাংলাদেশে এই ট্যাগটা যেন উঠে যায়, যেন আদার্স দেশে যে রমজান মাসটা আসে সেটা হচ্ছে রোজা পালন করার জন্য। আমাদের দেশে রমজান মাসটা আসে হচ্ছে ব্যবসায়ীদের জন্য, কাপড় ব্যবসায়ীদের জন্য। তাদের যে একটা মানে দাম শুনে মনে হয় কি যে মানে কি বলবো, যে মনে হয় যে বাংলাদেশ এই ঢাকার যে মানে আমি যেটা দেখতেছি রিসেন্ট হচ্ছে খাবারের যে কাপড়ের যে দাম বাকি 11 মাসে এত দাম হয় না, এই রমজান মাসে যে দামটা হয়। তো আমি আবারও আহ্বান করতেছি আমাদের সরকারের নবনির্বাচিত সরকার যে আপনারা সব দিক দিয়ে খেয়াল রাখবেন, বিশেষ করে খাদ্যদ্রব্যের দিকে, পুলিশ সংস্কারের দিকে এবং কি মিডিয়া ভাইদের আপনাদের উদ্দেশ্যে আরেকবারও বলতেছি যে আপনারা দয়া করে কোথায় কোথায় কি হইতেছে, কোথায় কোথায় প্রেম হইতেছে, কোথায় কোথায় কোন সরকার কার সাথে পালা দিতেছে, এগুলা না বলে, এগুলা না দেখে, এগুলা না প্রকাশ করে আপনারা কোথায় দুর্নীতি কোন হচ্ছে, কোথায় আগুন লাগাই দিতেছে, এবং সেটা যদি সরকারও লাগায়। দেন আমি যদি বিএনপিকে উল্লেখ করি যে অনেক মিডিয়াকে আমি দেখতেছি যারা বিএনপির বিরুদ্ধে এখন কিছু বলতে চায় না। ভয়টা কিসের যে আপনাদেরকে এসে বিএনপি কি করবে, আপনারা সেটা প্রকাশ করবেন। যে বিএনপি আমাকে হুমকি ধামকি দিচ্ছে, আপনারা সেটা প্রকাশ করবেন। আপনাদের যদি কেউ মানে সঠিক নিউজ প্রকাশের জন্য কেউ হুমকি দেয় আপনারা সেটা প্রকাশ করবেন যে আমি একটা আমরা একটা সঠিক নিউজ প্রকাশ করতে যাচ্ছি এবং কি সেটার জন্য আমাকে হুমকি ধামকি দিতে হচ্ছে। তাদের এটা যদি আপনারা আমাদেরকে জানান আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করবো। আমি হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে যদি আজকে আত্মপ্রকাশের দিন আর কোনো বিষয়ের কথা না বলি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বাকিটা আমাদের জাতীয় বিপ্লবী মঞ্চের সদস্য সচিব আয়াস ভাই কথা বলবে। আপনাদের কাছে আজকে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। সরকারের একটা উপস্থিতি প্রয়োজন, আপনাদের একটা উপস্থিতি প্রয়োজন, সাধারণ জনগণের একটা উপস্থিতি প্রয়োজন। এই তিনের মাধ্যমে হচ্ছে একটা সুন্দর একটা সমন্বয় করে একসাথে কাজের জন্য আগাতে চাই। সরকার দল, বিরোধী দল এবং হচ্ছে আরো যারা আছে এবং গণমাধ্যম কর্মী, রুট লেভেলে জনগণ যারা প্রবলেম ফেস করতেছে, সবাই মিলে এখন নিজেদের মধ্যে বিতর্কিততে না জড়ায়, কেউ কারো পিছনে না লেগে আমরা যাচ্ছি সবাই একসাথে হয়ে দেশটাকে এই অস্থিতিশীল অবস্থা থেকে বের হয়ে একটা সুন্দর জায়গায়। কারণ আমি চাইলে আমি এর বদনাম করতে পারি, ওর বদনাম করতে পারি, কিন্তু আমরা চাই যে শুধুমাত্র সমালোচনা না, সমাধানমুখী আলাপ করতে। যারা আছেন এখানে তাদের মাধ্যমে আমাদের চেয়েও যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের যে অ্যানালাইসিস, তাদের যে গবেষণা, এগুলো তথ্য উপাত্তের মাধ্যমে একটা সুন্দর সলিউশনমুখী আলাপে যাওয়ার জন্য। সেটা সরকারি দলের সাথে হতে পারে, বিরোধী দলের সাথে হতে পারে। আমরা একটা সুষ্ঠু কম্পিটিশন চাই ভালোর দিকে। আমরা চাইলে বিপরীত দিকেও আসতে পারি। যদি দুইটা লাইন টানা, খুব ফেমাস একটা এক্সাম্পল, আমি যদি দুইটা লাইন টানি, একটা লাইনকে মুছে দিয়ে আরেকটা লাইনকে বড় করতে পারি। আবার এটাও করতে পারি যে ওই লাইনটাকে বড় মানে নিজেকে ইমপ্রুভ করতে পারি। তো আমাদের যাত্রাটা হবে ইমপ্রুভ করার যাত্রা, কারো ল্যাং মারার না, কারো পিছনে লেগে থাকার জন্য না। তো ধন্যবাদ আপনাদের, অনেক সময় রেগুলার আমাদের বসা হবে। প্রশ্ন তো পর্বটা নিতে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। 24শে গণ অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা শহীদ ও আহত হয়েছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শাপলা চত্বরে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বিপ্লবের এক মহানায়ক শহীদ উসমান হাদি ভাইকে। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের দীর্ঘ 18টি মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল আহত জুলাই যোদ্ধা ভাইয়েরা আছে তারা তাদের যে গ্যাজেটভুক্ত আওতাধীন সফটওয়্যারের মাধ্যমে আসার কথা তারা এখনো আসতে পারছে না। অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের চোখ নাই। তাদের উন্নত চিকিৎসা দরকার, কিন্তু তারা উন্নত চিকিৎসা নিতে পারছে না। আমরা বলতে চাই, আমরা বর্তমানে প্রধানমন্ত্রী ওনাকে আমরা সাদরে গ্রহণ করেছি। একই সাথে আমাদের দাবি থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের দিকে একটু দৃষ্টি দেন। যাদের এখনো গ্যাজেটভুক্ত হয়নি তাদেরকে অতি দ্রুত একটি যাচাই বাছাইয়ের মাধ্যমে অতি দ্রুত সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের দ্বারাই গ্যাজেটের আওতায় নিয়ে আসেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারিতে
একটি জাতীয় নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা বলতে চাই 12 ফেব্রুয়ারি পরে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই প্রতিষ্ঠিত লোকজন আবার তাদের কার্যালয় ওপেন করছে। আমরা বলতে চাই তারা এই 2000 শহীদের রক্তের এই বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই ফ্যাসিস্টরা কিভাবে এখনো তাদের সেই কার্যালয় তাদের রাজনৈতিক কার্যালয় পরিচালনা করতে চায়, আমরা ধিক্কার ও নিন্দা জানাই। আমরা বলতে চাই এই বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না। আমরা হানাহানি পছন্দ করি না, আমরা খুন পছন্দ করি না। আমরা বলতে চাই যে সকল নিষিদ্ধ সংগঠন আছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট ছাত্রলীগ, তাদেরকে যেন প্রশাসন অতি দ্রুত তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের ভাইদেরকে প্রকাশ্যে তারা খুন করছে, তারা প্রকাশ্যে হত্যা করছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক ভাইদের দলের লোকদের তাদেরকে আহত করছে। বিভিন্ন হসপিটালে এখনো আমাদের সেই বিপ্লবীরা ভর্তি আছে। আমরা বলতে চাই আমাদের বিপ্লবীদের পাশে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি যেন সবসময় বিপ্লবীদের পাশে দাঁড়ায়। একই সাথে যে সকল ফ্যাসিস্ট আছে তাদেরকে যেন খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসে। আরেকটা কথা বলি, আমাদের এই বাংলাদেশের মানুষ মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ। আসছে রমজানের ঈদ, আমি কলকারখানা এবং যতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে সকল মালিকদের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা ঈদের পরবর্তী সময় নির্দিষ্ট সময়ে কর্মচারীদের বেতন ভাতা সঠিক সময় দিয়ে রাখবেন। আরেকটি কথা, আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, বর্তমানে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। যেহেতু আমাদের বাংলাদেশে 8টি বিভাগ আছে, 64টি জেলা আছে, প্রত্যেকটি বিভাগীয় জেলা এবং উপজেলা শহরে নির্দিষ্ট ম্যাজিস্ট্রেট মাধ্যমে যে সকল বাজার আছে সেগুলো যেন সঠিকভাবে পরিচালনা করা হয়। যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি বেশি নিচ্ছে কিনা, যদি নিয়ে থাকে সেই জায়গায় যেন নিউজ করা হয় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কঠোর দেওয়া হয়। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, সংগ্রামী সাংবাদিক ভাইরা, আপনারা প্লিজ, আপনারা যেখানে দেশে যেখানে কালভার্টের প্রয়োজন, যেখানে রাস্তার প্রয়োজন, যেখানে গাড়ির প্রয়োজন, যেখানে স্কুলের প্রয়োজন, যেখানে মাদ্রাসার প্রয়োজন, যেখানে একটা খেলার মাঠের প্রয়োজন, যেখানে বিদ্যালয়ের প্রয়োজন, এই সকল জিনিসগুলো আপনারা এগুলো তুলে নিয়ে আসেন, এগুলো পোস্ট করেন। এগুলো আমাদের বর্তমান সরকার যিনি আছেন প্রধানমন্ত্রী, উনার চোখে যদি আসে, দেখবেন আপনাদের এই নিউজের কারণে একটি গ্রামে একটা স্কুল হচ্ছে, একটি গ্রামে যেখানে বিদ্যুৎ নাই সেখানে বিদ্যুৎ চলে যাবে, একটি গ্রামে এই নিউজগুলো আপনারা করবেন। কে কি করলো না করলো এগুলো করবেন না। আর আমি বাংলাদেশের উদ্দেশ্যে সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত সকলে ঐক্য ধরে রাখুন, বিপ্লবীদেরকে রক্ষা করুন এবং আপনারা এক থাকলে ফ্যাসিস্টার শুরু করতে পারবে না। তো ধন্যবাদ সবাইকে। সেই ফ্যাসিস্টরা এখনো পর্যন্ত বাংলাদেশকে একটি খারাপ দিক দিয়ে নিয়ে যাবে, তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, সেই সকল ফ্যাসিস্টদেরকে আপনি অতি দ্রুত আইনের আওতায় এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি দ্রুত বলেন তাদেরকে যেন গ্রেফতার করে। এবং আমরা বলি যে ফ্যাসিস্ট যারা আছে, গত রিসেন্টলি যে ঘটনাটা হয়েছে সেটা আমি আমার একটা ব্যক্তিগত ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলায় 21শে ফেব্রুয়ারি নিষিদ্ধ সংগঠনের লোকজন অফিস কার্যক্রম চালায়। আমরা সেখানে বাধা দিয়েছি। 23শে ফেব্রুয়ারি আমরা সেই কার্যালয়টি ভেঙে দিয়েছি এবং আমরা প্রতিবাদ জানিয়েছি। কিন্তু সেই ফ্যাসিস্টের লোকজন, সে আমাদের বিপ্লবীর, যেমন আমার ছবি দিয়ে তারা বলে একে যেখানে পাবে সেখানে মারা হবে। আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে বলতে চাই যে অতি দ্রুত বিপ্লবীদের পাশে আপনারা ইনশাআল্লাহ থাকুন। এবং সেই ফ্যাসিস্টের দোসররা এখনো পর্যন্ত বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি একটা পয়েন্ট বলি, আমার 2020 সালের শ্রম আইন অধিদপ্তরে একটা মামলা ছিল, যেটা আমি যখন ক্যান্সারে আক্রান্ত ছিলাম, ইন্ডিয়াতে ছিলাম, আমাকে সমন পাঠানো হয়। সেই মামলার এগেনস্টে আমাকে 2020 সালে অ্যারেস্ট করা হয়। কারণ ছিল সে আওয়ামী লীগের সভাপতি আমার কাছে 2 লাখ টাকা দাবি করেছিল 2020 সালে, যে সে লাইসেন্সটা করে দিবে।
আমার কাছে সেই কপিটা আজকে আছে। তখন সে যেটা করলো, আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য চলে গেলাম, আমার সমন আসলো, আমি কোর্টে হাজিরা দিতে পারি না, আমার নামে ওয়ারেন্ট হইলো। আমি যখন জেলখানায় যাই সেখানে আমার একটা ছবি তখনকার ছিল, সেই ছবি দিয়ে এই দোসরেরা, এই ফেসিস্টগুলো এখন লিখতেছে আমি নাকি হত্যা মামলার আসামি। তাহলে চিন্তা করেন এরা কতটুকু জঘন্য। অথচ আমার যে মামলার ধারা, সেই মামলার ধারা লিখা আছে বাংলাদেশ শ্রম আইন 2006 এর 303, 307 ও 352 ধারায় অপরাধ বিচারের আবেদন। এবং আমার উপরে আনিত অভিযোগ ছিল প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন লাইসেন্স গ্রহণ করার সময় ছিল না, একই সাথে শ্রমিকের কাজের সময়সূচি পরিদর্শন কর্তৃক অনুমোদিত না এবং যথাসময়ে প্রদর্শন করা নাই। সেই কারণে তারা আমাকে একটি মামলা দিয়েছিল, সেটা এখনো পর্যন্ত চলমান আছে এবং শেষের দিকে, নিষ্পত্তির দিকে। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই ফ্যাসিস্টের লোকজন বিভিন্নভাবে আমাকে বিতর্কিত করার জন্য, এবং আজকেও আমি যে এখানে আসবো তারা আমার ছবি দিয়ে লিখেছে শাহবাগে গিয়ে একে প্রতিহিত করুন, একে মারতে পারলে এত লাখ টাকা দেওয়া হবে। আমার ফোনে বেশ কিছু স্ক্রিনশট আছে, আমাকে প্রকাশ্যে গতকালকেও বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে। তো আমি বলতে চাই, কথা বলবো, আমি